অ্যানিম্যাল সেল। সবাই শুরু করো এখন থেকে পড়া। আমরা হেডলাইন দিয়েছি অ্যানিম্যাল সেল। এটা আঁকার সময় আমরা জাস্ট এলোমেলোভাবে এরকম করে একটা লেয়ার দিব বা একটা এরকম টান দিব, দেন মাইক্রোভিলাই আঁকবো। ঠিক আছে, আমরা মাইক্রোভিলাই আঁকবো, এভাবে মাইক্রোভিলাই আঁকবো। আঁকার পর এপাশে আমরা একটা টান মারবো, ওকে। দেন এখানেও একটু আমরা আঁকা বাঁকা করে দিব। সো প্রথমে আমরা এরকম একটা আউটলাইন এঁকে নিব। তো সবাই আমরা একটা আউটলাইন এঁকে ফেলি, সবাই আমরা একটা আউটলাইন এঁকে ফেলি। ছেলেমেয়েরা আমরা সবাই একটা আউটলাইন এঁকে ফেলি। আঁকার পর এপাশে আমরা একটা টান মারব। ঝামেলাটা বুঝতে পারলাম যে আমাদের মোবাইলে ফ্লাইট মোড দেওয়া আছে, বাট হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন এসে বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা চেঞ্জ করতে হবে নেক্সট দিন থেকে। এরপরে যেহেতু আমরা প্রাণীকোষ আঁকছি, অ্যানিম্যাল সেল আঁকছি, তাহলে ঠিক মাঝখানে আমরা কি আঁকবো? নিউক্লিয়াস আঁকবো, রাইট। মাঝখানে আমরা কি আঁকবো? নিউক্লিয়াস আঁকবো। এখন আমরা সবাই জানি নিউক্লিয়াসের দুইটা লেয়ার থাকে, এটা আমরা সকলেই জানি। নিউক্লিয়াসের কয়টা লেয়ার থাকে? দুইটা লেয়ার। সো আমরা দুইটা লেয়ার দিলাম। পাশাপাশি আমরা জানি সেই লেয়ারের মধ্যে কি থাকে? ছিদ্র থাকে। তো তোমরা রাবার দিয়ে মুছে ফেলবা। সো আমি এভাবেই মুছতেছি। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা সকলেই জানি নিউক্লিয়াসের ভেতর কি থাকে? একটা নিউক্লিওলাস থাকে। দেন কি থাকে? ক্রোমাটিন জালিকা থাকে। এছাড়া থাকে নিউক্লিওপ্লাজম। তাহলে যখন আমরা একটা প্রাণীকোষ বা অ্যানিম্যাল সেল আঁকবো, তখন আমরা এরকম একটা আউটলাইন আঁকবো, যে আউটলাইনে এরকম ভাঁজ হবে, যার প্রত্যেকটা ভাঁজকে বলে মাইক্রোভিলাস এবং বহুবচন বা প্লুরালে বলে মাইক্রোভিলাই। সো রিমেম্বার, এরকম ভাঁজ কিন্তু অ্যানিম্যাল সেলে থাকবে না, কারণ অ্যানিম্যাল সেল কোনো কিছু অ্যাবজর্ব করে না, শোষণ করে না। কিন্তু প্রাণীকোষ কী করে? এই যে আমরা খাবারগুলো খাই, এই খাবারগুলো যখন আমাদের পরিপাক নালীতে যাবে, সো পরিপাক নালীর প্রাচীরে কোষগুলোতে এরকম ভাঁজ আছে, তারা কি করবে? এই খাবারটাকে শোষণ করে নিয়ে নিবে। বুঝতে পেরেছ? সো এই ভাঁজগুলো শুধুমাত্র প্রাণীকোষে থাকবে। আচ্ছা, এখন আমরা সবাই কি জেনেছি? আমরা সবাই জেনেছি যে প্রাণীকোষে নিউক্লিয়াসের কাছাকাছি সেন্ট্রোজোম থাকে, যার ভেতর দুইটা সেন্ট্রিওল থাকে, তাই না? শিখেছি। এই জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে? ছোট্ট করে একটা গোল্লা, সেটা যে কোনো পাশে দিতে হবে। সো আমি এইখানে দিয়ে দিচ্ছি একটা গোল্লা। সো এই গোল্লার ভিতর আমি একটু জুম করি। এই গোল্লার ভিতর আমি কি করব? দুইটা পাইপ আঁকবো। ঠিক আছে, দুইটা কি আঁকবো? দুইটা পাইপ আঁকবো। পাইপের মাথায় এরকম গোল্লা দিব, মাঝখানে দাগ দিতে পারি, নাও দিতে পারি। তবে খেয়াল করব পাইপ দুইটা যাতে কি হয়? পাইপ দুইটা যাতে এরকম 90 ডিগ্রি হয়। ঠিক আছে, পাইপ দুইটা যাতে 90 ডিগ্রি হয়। তাহলে এই দুইটা পাইপের মতো স্ট্রাকচার হচ্ছে সেন্ট্রিওল। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই দুইটা হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওলের চারদিকে এই যে পদার্থগুলো, এই পদার্থগুলো হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। ঠিক আছে, এগুলো হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। আর এই পুরো জিনিসটাকে বলা হয় সেন্ট্রোসোম। যেহেতু আমরা অ্যানিম্যাল সেল আঁকছি, তাই অবশ্যই আমাদেরকে এটা আঁকতে হবে। যদি প্লান্ট সেল, উদ্ভিদ কোষ হতো, তাহলে কিন্তু আমরা সেন্ট্রিওল এভাবে আঁকতাম না বা সেন্ট্রোজোম আঁকতাম না। আচ্ছা, চিহ্নিত তোমরা নিজেরাই করবা, করে গ্রুপে পোস্ট করবা। দেখবো কার ছবি সুন্দর হয়েছে। আমার চেয়ে সবারটাই ভালো হবে আমি জানি, কিন্তু তার মধ্যে সবচেয়ে কোনটা ভালো হবে সেটা। তাহলে আমরা নিউক্লিয়াস এবং সেন্ট্রিওল আঁকলাম। এবার চিন্তা করো তো, প্রাণীকোষে কি প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট থাকে? না, তাহলে আমরা ক্লোরোপ্লাস্ট আঁকবো না। কিন্তু মাইটোকন্ড্রিয়া তো থাকে, তাহলে আমরা অন্তত কয়েকটা মাইটোকন্ড্রিয়া দিব। মিনিমাম 2-3টা তো দিতে হবে, একটা দিব না নিশ্চয়ই, মিনিমাম 2-3টা মাইটোকন্ড্রিয়া দিতে হবে।
সো মাইটোকন্ড্রিয়া কিভাবে আঁকে, এভাবে একটা গোল্লা দিব, দিয়ে যে এরকম করে মাইটোকন্ড্রিয়া, ভেতরে আমরা একটু ম্যাট্রিক্স দিয়ে দিলাম, সেরকম আরও একটা দিয়ে দিই। সো এটা একটা মাইটোকন্ড্রিয়া। সো আরও একটা যদি দিতে চাই এখানে দেই, ঠিক আছে ভাইয়া। তাহলে আমরা কিন্তু 3টা মাইটোকন্ড্রিয়াও দিয়ে ফেললাম, ঠিক আছে, 3টা মাইটোকন্ড্রিয়াও দিয়ে ফেললাম। এইবার আমাদেরকে আঁকতে হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি, লাইসোজোম, এই জিনিসগুলো আঁকতে হবে। তো মনে রাখবা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন আমি পড়াই তখন আমি বলেছিলাম যে এটা কোষ ঝিল্লি এবং নিউক্লিয়ার ঝিল্লি থেকে তৈরি হয়। অর্থাৎ তুমি যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকতে চাও, আমি যদি একটা অন্য কালার দিই, এই যে নিউক্লিয়াসের ঝিল্লির যে পোর দেখতেছো না, নিউক্লিয় পোর, এই যে ছিদ্র দেখতেছো না, এই ছিদ্র থেকে তুমি শুরু করবা, এই ছিদ্র থেকে তুমি শুরু করবা এবং এইভাবে তুমি দিতে থাকবা, সেটা এই পাশেও দিতে থাকবা। সো এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন যদি তুমি এর গায়ে, আমি একটু জুম করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এর গায়ে যদি তুমি কি দাও, ডট ডট যদি তুমি দাও, এর গায়ে যদি তুমি কি এরকম একটু ডট ডট দাও, এর অর্থ হচ্ছে সেটা অমসৃণ, সেটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে, সেটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই ডট ডট গুলো হচ্ছে রাইবোজোম। ওকে, আচ্ছা, তো মাথায় রাখবা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেহেতু 2 ধরনের, অমসৃণ আর মসৃণ, তাহলে পরীক্ষায় দুটোই দেখাতে হবে। যেটাকে তুমি নিউক্লিয়াসের সাথে যুক্ত করাই দিবা, যেটাকে তুমি নিউক্লিয়াসের সাথে যুক্ত করাই দিবা সেটা হচ্ছে অমসৃণ। ঠিক এরকমই তুমি আরেকটা ফ্রি কোথাও আঁকবা। ধরো তুমি এই জায়গায় একটা কিছু আঁকলা, ধরো তুমি এই জায়গায় কিছু আঁকলা, তাহলে এইটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে যখন রাইবোজোম লাগিয়ে দিবা সেটা হয়ে যাবে অমসৃণ, যদি তুমি আলাদা করে কোথাও দাও সেটা হয়ে যাবে কি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, আচ্ছা, এখন আমরা আঁকবো গলজি বডি বা গলজি বস্তু, রাইট? এতটুকু আঁকা হলো কি না একটু তোমরা আমাকে জানাও। আজকে মনে হয় আমার চেহারা একটু ভালো দেখা যাচ্ছে, বিকজ আমি আমার সামনে একটা লাইট দিয়েছি যাতে তোমরা আমার মুখটা ভালো দেখতে পাও। আমার কি চেহারা ঠিকমতো দেখা যাচ্ছে, মানে আগের দিনের চেয়ে একটু ভালো দেখা যাচ্ছে? বলো তো, একটু জানাও তো। আচ্ছা, তাহলে এখন আমরা কি আঁকবো? গোলজি বডি। সো গোলজি বডি যদি আমি আঁকি, সো গোলজি বডি আঁকার সময় তাহলে আমাদের মোটামুটি স্ট্রাকচার কিন্তু এরকম হলো। মাশাআল্লাহ, খুব খারাপ লাগছে না, ভালোই লাগছে। ওকে, তো গোলজি বডি আঁকার বেলায় তোমাদেরকে একটু বইয়ের ছবিটা দেখাই। তো লক্ষ্য করো, যেমন গোলজি বডি এরা এই পাশে দিয়েছে। একটা জিনিস লক্ষ্য করো, গোলজি বডির এই যে সিস্টার্নিগুলো, প্রান্তটা একটু এরকম ফোলায় দিছে, জাস্ট এরকম কয়টা দিয়েছে, তাই না? এরকম কয়েকটা আছে। তো এখন ঘটনা হচ্ছে এই যে গোলজি বডি 3টা এঁকেছে, তো মাথায় রাখবা এর যে অবতল বা কনকেভ যে সারফেসটা সেটাই কিন্তু নিউক্লিয়াসের দিকে। হ্যাঁ, মানে তুমি আঁকার সময় কখনো এভাবে আঁকবা না, ঠিক আছে? যাতে এমনভাবে আঁকবা যাতে সে নিউক্লিয়াসের সাথে এরকম মিলে যায়, এটা একটু খেয়াল রাখবা। তো চলো আমরা একটু এঁকে ফেলি। আমরা যেহেতু উপরে জায়গা নষ্ট করেছি, আমরা তাহলে নিচে আঁকবো। তো সেক্ষেত্রে আঁকার ক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই আঁকার ক্ষেত্রে আমরা
পরেরটা আমরা আরেকটু বড় করতে পারি, তুমি চাইলে পরেরটা আরো একটু বড় করতে পারো, আর সাথে এরকম কিছু ছোট ছোট ভেসিকল দিবা, ছোট ছোট ভেসিকল দিবা। এগুলো সিস্টার্নি, ছোট ছোটগুলো হচ্ছে ভেসিকল। এগুলো সিস্টার্নি, ছোট ছোটগুলো হচ্ছে ভেসিকল। ঠিক আছে ভাইয়া, এগুলো সিস্টার্নি, ছোট ছোটগুলো হচ্ছে কি ভেসিকল। ওকে, তাহলে আমরা বুঝে বুঝে আঁকলাম। প্রথম কথা, আমরা যেহেতু অ্যানিম্যাল সেল আর প্রাণী কোষ আঁকছি, সো প্রাণী কোষের বেলায় আমরা মাথায় রাখবো, প্রাণী কোষের বেলায় সবার বাইরে থাকে কোষঝিল্লি, প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন। কিন্তু সেল ওয়াল বা কোষ প্রাচীর কিন্তু উদ্ভিদ কোষে বাইরে থাকে। তাই আমরা এখানে সেল ওয়াল আঁকি নাই, যেহেতু আমরা অ্যানিম্যাল সেল আঁকছি, প্রাণী কোষ আঁকছি। এখন তাদের প্রাণীর বেলায় কোষঝিল্লি ভাঁজ হয়, তাই এটাকে আমরা বলি মাইক্রোভিলাস। তুমি যদি পরীক্ষার হলে জাস্ট একটাকে এভাবে টান মারো, তাহলে তোমাকে লিখতে হবে মাইক্রোভিলাস। বাট তুমি যদি এটার সাথে আরো একটা জিনিস অ্যাড করো, এভাবে এই যে দুইটা টান মারছো, তাহলে এবার তুমি লিখবা মাইক্রোভিলাই। নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। সো আমি যদি তোমাকে এটা লিখেই দেই, এখন তোমাকে কিন্তু লিখতে হবে, আচ্ছা এখন কিন্তু তোমাকে লিখতে হবে মাইক্রোভিলাই, কারণ তুমি দুইটাকে টান মেরেছো। ঠিক আছে, বাট যদি তুমি কোনো কারণে এটাকে বাদ দিয়ে দাও, তোমার ইচ্ছা, তুমি দুটোই পারবে, তখন কিন্তু তোমাকে এখানে দিতে হবে মাইক্রোভিলাস। এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো তোমাকে আসলে অনেকেই বলবে না, বাট এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, ভুল করা যাবে না। আচ্ছা, তাহলে আমি চিহ্নিত করছি, তাহলে চিহ্নিত করি। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নিউক্লিয়াসের চারটা অংশই চিহ্নিত করব। এটা হচ্ছে নিউক্লিয়াসের কি মেমব্রেন। আচ্ছা, এটা কি নিউক্লিওপ্লাজম। এই হলুদটা কি ক্রোমাটিন। আর যদি আমরা এটাকে একটু টান মেরে এখানে আনি, তারপর যদি আমরা এভাবে আনি, এটা হচ্ছে নিউক্লিওলাস। এই জিনিসটা গোলজি বডি। আচ্ছা, এইটা বাকি রইল। এটাকে যদি আমরা টেনে এখানে নিয়ে আসি, তারপর এখানে নিয়ে আসি, এটা হচ্ছে সেন্ট্রোজোম। তাহলে আমাদের বাকি আছে লাইসোজোম দেওয়া। কি দেওয়া বাকি আছে? লাইসোজোম। সো মনে রাখবা, লাইসোজোম হচ্ছে গোল গোল। লাইসোজোম কেমন? গোল গোল। একটা জিনিস মনে রাখো, তোমাদের পাঠ্য বইয়ে গহ্বরও দিয়েছে। যদিও আমরা জানি ভ্যাকুওল বা কোষ গহ্বর উদ্ভিদ কোষে থাকে বড়, প্রাণী কোষে থাকে না, কিন্তু একটা লাইন ছিল থাকলে ছোট, এই জন্য গহ্বর দিয়েছে ছোট ছোট। তাহলে লাইসোজোমও গোল, গহ্বরও গোল। পার্থক্য কি? গহ্বর আঁকার পর ওর ভিতর আরও এরকম করে একটা কিছু দিবা, যে ওখানে কিছু বর্জ্য পদার্থ জমে আছে, তাই না? তাহলে চলো আমরা একটু গহ্বর দিয়ে দিই। সো মনে করো এগুলো ছোট ছোট গহ্বর। আচ্ছা, এটাকে একটু ভিন্ন কালার দিই, লাইসোজোমটাকে একটু নীল কালার দিই বাবুরা। মনে করো এটা একটা সরি মনে করো এটা একটা লাইসোজোম। হ্যাঁ, এটা একটা লাইসোজোম, এটা একটা লাইসোজোম। সো লাইসোজোমের মধ্যে আমরা ডট 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 দিব, এগুলো এনজাইম। লাইসোজোমের মধ্যে আমরা ডট 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 দিব, এগুলো এনজাইম। ঠিক আছে? আর যখন আমরা গহ্বর দিব, যখন আমরা কি দিব? গহ্বর দিব, তখন এই গহ্বরের ভেতর কিছু হাগু কালারের কিছু দিয়ে দিব, এগুলো বর্জ্য। ঠিক আছে, এগুলো বর্জ্য। সো এটা একটা গহ্বর, একটা দিলাম। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? লাইসোজোম একটা লেভেলিং করতে হবে, অ্যান্ড এই তো গহ্বর লেভেলিং করতে। তাহলে ঝটপট আমি নামগুলো লিখেও দিই, তোমাদের হোমওয়ার্ক ছিল বাট করে দিচ্ছি। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা লাইসোসোম। আমি বাংলায় লিখছি, ইংলিশ ভার্সন, আশা করি এগুলোর ইংলিশ জানো।
মানে বানানটা জানো। এটা যেহেতু একটা, তাহলে কি লিখতে হবে বলো তো? মাইটোকন্ড্রিয়ন। কি লিখতে হবে? মাইটোকন্ড্রিয়ন। এইটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে, তোমরা যেটা যেখানে এঁকেছো ওভাবে আঁকবা, কোষ গহ্বর। ঠিক পরেরটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিছু বুঝতে না পারলে জানাবে। এই যে নিচে, এটা হচ্ছে ক্রোমাটিন, ক্রোমাটিন জালিকা। এটা হচ্ছে নিউক্লিয়ার, সংক্ষেপে লিখতেছি মেমব্রেন। এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। আর শেষে এটা হচ্ছে নিউক্লিওলাস। এখন এই চারটা যেহেতু নিউক্লিয়াসের উপাদান, তাই কি করতে হবে? এই চারটার পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে নিউক্লিয়াস। বাকি থাকলো এইটা গোলজি বস্তু, গোলজি বস্তু। এবং সর্বশেষ এটা হলো সেন্ট্রোজোম। লিখে ফেলি, কারণ সেন্ট্রোজোম লিখলে 16 কণাই পূর্ণ হবে। এবং সুন্দর করে নিচে লিখতে হবে চিত্র, একটি আদর্শ প্রাণীকোষের গঠন। ঠিক আছে, সুন্দর করে নিচে কি লিখতে হবে? একটি আদর্শ প্রাণীকোষের গঠন। সো সেটাও আমি লিখে দিচ্ছি। চিত্র, একটি আদর্শ প্রাণীকোষের গঠন। ঠিক আছে ভাইয়া, তাহলে কখনো যদি ছবি আঁকতে দেয়, নতুন কারিকুলাম আঁকতে দিতেও পারে, তাই না? তাহলে এটা সুন্দর করে এঁকে ফেলবা। এইবার তোমাদের একটা প্রতিযোগিতা, যার কোনো পুরস্কার নেই। পুরস্কার হচ্ছে আমি কংগ্রেস জানাবো, ধন্যবাদ দিব। সেটা হলো, অনেক কিছুই তো এঁকেছি, কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা চিহ্নিত করি নাই, লেবেলিং করি নাই। সেই গুরুত্বপূর্ণ জিনিসটা কি বলতে হবে। দেখি কে আগে, মানে কে সবচেয়ে আগে বলতে পারো। সো রেডি? আচ্ছা, নিউক্লিয়ার রন্ধ্র না, ওটা রন্ধ্র। আচ্ছা, বইয়ের চিত্রে মাইটোকন্ড্রিয়া লেখা থাকলেও ভুল। স্যাররা ওটা মেবি খেয়াল করেন নাই, মাইটোকন্ড্রিয়ন দিবা। হ্যাঁ, রন্ধ্র না দিলেও হবে, কিন্তু আমি বলেছি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মিস করেছি। কে বলতে পারবা যে আমরা কি মিস করেছি? এবং তোমরা কিন্তু অবশ্যই আজকে গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? আচ্ছা, গ্রুপের পোস্টটা এভাবে করবা, আমি একটা পোস্ট করব যে এই পোস্টের কমেন্টে আজকে তোমরা যে ছবিগুলো এঁকেছো কমেন্ট করো। কমেন্টে করবা, না হলে আবার অনেকগুলো পোস্ট হয়ে যাবে, গ্রুপটা কেমন হয়ে যাবে। কি তোমরা কেউ কমেন্টস করছো না? ও আচ্ছা, ইআর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, রুহুল আমিন বলেছে কোষ ঝিল্লি, ভেরি গুড। মুশফিকুর রহমান বলেছে রাইবোজোম, ভেরি গুড। এবং আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো সাইটোপ্লাজম। তাহলে আমাদের আর জায়গা হবে কি না আমরা জানি না। অর্থাৎ আমরা কোষের মধ্যে একটা জিনিস খেয়াল করব, অনেকগুলো ডট 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 দেওয়া আছে, রাইট? সো আমরাও কোষের মধ্যে অনেকগুলো কি দিব? ডট 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 দিব। এই ডট 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 ডটগুলো হচ্ছে ভাইয়া সাইটোপ্লাজম। তাহলে দেখো, আমরা সব কিছুই লেবেলিং করছি, আমরা আমাদের মেইন কোষ ঝিল্লিকেই লেবেলিং করি নাই। তাহলে এই জিনিসটা হচ্ছে কোষ ঝিল্লি। তোমরা যে কোনো জায়গায় আঁকতে পারো, যেখানেই ফাঁকা, টেনে টুনে তো অনেক জায়গায় আঁকা যায়, তাই না? প্লাজমা মেমব্রেন, কোষ ঝিল্লি। তারপরে আমরা কিন্তু সাইটোপ্লাজম আঁকি নাই। সো মনে করো এটা হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। আচ্ছা, মুছে গেছে, আহারে। সাইটোপ্লাজম।
আর একটা যেটা বললাম, একটা ছেলে বলল ভাইয়া রাইবোজোম, রাইবোজোম আঁকবা কি করে? সো রাইবোজোম আঁকবা, লাল লাল কালার দিয়ে দিচ্ছি। রাইবোজোম একটু ডট ডট দিবা, এত বড় ডট না, আর একটু ছোট, এরকম ডট দিবা। এগুলো হচ্ছে রাইবোজোম। যদিও রাইবোজোম এমন না, রাইবোজোমের দুইটা সাব ইউনিট, বাট এটা হচ্ছে রাইবোজোম। সো ফাইনালি এই লাল কালার, এটা হচ্ছে রাইবোজোম। এটা হচ্ছে রাইবোজোম। বুঝতে পেরেছো? তাহলে এখন বলো, কারো কোনো সমস্যা আছে কিনা অ্যানিম্যাল সেলের স্ট্রাকচার বা প্রাণী কোষের গঠন বুঝতে, বা তোমরা আঁকতে পারবা কিনা, বা এখন তোমরা কনফিডেন্ট কিনা যে আমি এখন এটা আঁকতে পারবো? অন্তত এটা আমাকে জানাও যে জি ভাই আমরা কনফিডেন্ট, আমরা এখন ইনশাল্লাহ এটা আঁকতে পারবো। সো একটু হাত তুলো, আওয়াজ দাও, জি আমরা এখন পারবো। আমি এটা শুনতে চাই সবার মুখে। সবাই একটু কমেন্ট করে জানাও যে হ্যাঁ এখন আমরা পারবো, বুঝছি। না বুঝলে সেটাও বলো যে হ্যাঁ বুঝি নাই, পারবো না। তাহলে প্র্যাকটিস করতে হবে, আমরা বলে দেবো কী করতে হবে। বাট অ্যানিম্যাল সেল বা প্রাণী কোষ আঁকতে পারবা কিনা জানাও। সো এটা যদি হয়ে যায়, আমরা তাহলে এবার উদ্ভিদ কোষ আঁকবো। অ্যান্ড ফাইনালি আমরা প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের একটা পার্থক্য করে দিব, যেটা বইয়ে নাই কিন্তু পরীক্ষায় আসে। পরীক্ষায় কিন্তু আসে। হ্যাঁ মাহিন, সেন্ট্রোজোম দিয়েছি, এই যে মুছে গেছে রে। সেন্ট্রোজোম দিয়েছি, মুছে গেছে। গোলজি বডিও দিয়েছি, মুছে গেছে। ভেরি গুড। কে এম আলী আজম, আব্দুল মোত্তালিব, বাঁধন কুমার পাল, মুশফিকুর রহমান, এরা পারবে। আর মনে হয় না কেউ পারবে। ও আচ্ছা, আরও পারবে। নিলয়, হ্যাঁ পরীক্ষার খাতায় রাইবোজোমের 2-3টা ডট দিও। হ্যাঁ 2টা অংশে অ্যাড করার দরকার নেই। ইনশাল্লাহ খোরশেদ আলম পারবে। হামিদা খাতুন আইডি পারবে। তাহমিনা সরকার, হাবিব দেওয়ান আইডি পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, গুড। তাহলে চলো আমরা আর কথা না বাড়িয়ে, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখছো কেউ ধরতে পারো নাই। কোষ ঝিল্লির ছবিটা তো আমি ভুল করেছি। আরে কোষ ঝিল্লি তো এটা থেকে হবে। কে বললো এটা রে? জাহাঙ্গীর আলম আইডি, সাবাস। দেখছো তোমরা ভুল ধরতে পারো নাই। ওকে চলো তাহলে আমরা এবার প্রাণী কোষ আঁকি। চলো এবার আমরা প্রাণী কোষ আঁকি, তাহলে ইনশাল্লাহ আমরা এটা পারবো। ঠিক আছে, ওকে। প্রাণী কোষ, প্রাণী কোষ তো হলো, উদ্ভিদ কোষ আঁকি। তাহলে আমরা এখন একটু পরের পেজে যাই। আমরা আগে একটু বইয়ে দেখে নেই, বইয়ে প্লান্ট সেল বা উদ্ভিদ কোষ কী অবস্থা, আগে আউটলাইনটা দেখে নিই। তাহলে আসলে আমরা একটা ডিম্বাকার ছবি আঁকবো। ঠিক আছে, আগেরটাতে যেমন আমরা এরকম কি আঁকা বাঁকা করেছিলাম ওরকম না, এবার আমরা একটা ডিম্বাকার ছবি আঁকবো। ওকে ভাই ফাইন, ডিম্বাকার ছবি আঁকবো। তারপর কি করব পরে বলছি। ডিম্বাকার ছবি আঁকার পরেই আমরা বিশাল একটা কোষ গহ্বর আঁকবো। কি হয়েছে কি হয়েছে? বিশাল একটা কি করব, কোষ গহ্বর আঁকবো। এবং এই কোষ গহ্বর এর পেটের মধ্যে নিউক্লিয়াস আঁকবো। এবং নিউক্লিয়াসের সাথে অবশ্যই আমরা অমসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা আঁকবো। বাট একটা জিনিস মাথায় রাখবো, যেহেতু বইয়ে এভাবে দেওয়া আছে, উদ্ভিদ কোষের বেলায়, প্লান্ট সেলের বেলায় এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস যেহেতু কাছাকাছি, এখান থেকে স্টার্ট করে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন পর্যন্ত কিন্তু আমরা এরকম নিয়ে যাব আর কি। হ্যাঁ নিয়ে যাব। ওকে আচ্ছা, এখন বাদবাকি সবই ঠিক থাকবে, শুধুমাত্র নিউক্লিয়াসের পাশে সেন্ট্রোজোম থাকবে না, কারণ এটা প্রাণী কোষে নাই। লাইসোজোম থাকবে না, কিন্তু দেখো লাইসোজোম না থাকলেও এখানে দিয়েছে। তো এইটা নিয়ে আমি একটু কথা বলি। ইন্টারমিডিয়েটে উঠলে জানবা যে উদ্ভিদ কোষ বা প্লান্ট সেলের যে লাইসোজোম, তার একটা বিশেষ নাম আছে, সেটাও গোলাকার, বাট তার একটা বিশেষ নাম আছে স্ফেরোজোম বা অলিওজোম। উদ্ভিদ কোষের বেলায় কিন্তু এই ফ্যাগোসাইটোসিস বা এরকম কিছু করে না, বাট যেহেতু এখানে দেওয়া আছে সো আমরা আঁকবো। কিন্তু লাইসোজোম মূলত কিন্তু প্রাণী কোষের বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষের লাইসোজোমের নাম কিন্তু লাইসোজোম না, আসলে স্ফেরোজোম। আচ্ছা দেওয়া আছে থাক। এখানে এক্সট্রা কি আছে? তাহলে এক্সট্রা হচ্ছে কোষ গহ্বর। এই যে দেখেন অনেকগুলো ক্লোরোপ্লাস্ট, অনেকগুলো কি ক্লোরোপ্লাস্ট, অনেকগুলো ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া এখানেও আছে, বুঝতেছো? এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এই যে গোলজি বস্তু সবসময় নিউক্লিয়াসের দিকেই বেঁকে থাকে। এই যে দেখো গোলজি বস্তু এভাবেই বেঁকে আছে, এভাবেই কিন্তু বেঁকে আছে। ঠিক আছে, আর এক্সট্রা দেখো এই যে কোষ ঝিল্লি,
এই কোষ ঝিল্লির বাইরেও কিন্তু আছে, এটা হচ্ছে কোষ প্রাচীর। তাহলে আমরা এখন খুব দ্রুত আঁকতে পারবো, আমাদের আর প্রাণী কোষের মতো কিন্তু খুব একটা সময় লাগবে না ইনশাআল্লাহ। আর সাইটোপ্লাজমীয় ধাত্র, ধাত্র মানেই তরল, তো আমরা শুধুমাত্র সাইটোপ্লাজম লিখলেও হবে, ধাত্র না লিখলেও কিন্তু এখানে চলবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি, বিসমিল্লাহ। তাহলে প্রথমে আমরা একটা কি করব, আমরা একটা, এটা তো ভালো হইল না, খুব একটা ভালো হইল না। আচ্ছা, ভালো হোক না হোক, আমরা একটা এঁকে ফেলি। আমরা এরকম একটা ডিম্বাকার ছবি আঁকি, দেন আঁকার পরই আমরা এই জায়গায় এরকম একটা কোষ গহ্বর দিই। আমি সবসময় প্রিফার করি কোষ গহ্বরটা এভাবে দিতে, ফলে এই জায়গা একটু থাকলো না বেঁকে, এই বাঁকা জায়গাটার মধ্যে, তাহলে এখানে আমরা একটা নিউক্লিয়াস দিয়ে দিতে পারবো। এই বাঁকা জায়গাটার পেটের মধ্যে কিন্তু একটা নিউক্লিয়াস দিতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে এখন একটা নিউক্লিয়াসের যা যা আমরা এঁকেছি, একটা ব্যাপার খেয়াল করো, আচ্ছা খেয়াল করার দরকার নেই, একটা নিউক্লিয়াসের আমরা যা যা এঁকেছিলাম সবগুলোই আঁকবো, কিন্তু এবার আর চিহ্নিত করব না, সময় নষ্ট আর করবো না, বাট আমরা আঁকা শিখি। হ্যাঁ, দেখো তোমাদেরকে কিন্তু আমি বলেছি তোমাদের সিলেবাস, আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা, তোমরা যদি কেউ ভয় পেয়ে থাকো, আমি একটু ভয় কাটিয়ে দিই। আমি যে সাইকেল 1 শুরু করেছি সেখানে 3টা চ্যাপ্টার আছে, 1, 2, 3। এর মধ্যে সবচেয়ে বড় চ্যাপ্টার 2, এবং এই 2 চ্যাপ্টার শেষ করতে যে সময় লাগবে 1 আর 3 চ্যাপ্টার শেষ করতে তারও কম সময় লাগবে। তো তোমরা যদি কেউ ভয় পাও যে আল্লাহ একটা চ্যাপ্টার বায়োলজির এত বড়, তাহলে আর না কি হবে, সো বলে রাখি 1 নাম্বার চ্যাপ্টারটা অনেক ছোট। সো এই চ্যাপ্টারটাই হচ্ছে তোমার মেইন চ্যাপ্টার, বায়োলজি, জীবদেহ, সেল দিয়ে তৈরি, তাই আমরা কোষটা আগে শুরু করেছি। সো এইটা যদি তুমি ভালো করে শেখো, তার মানে তোমার সাইকেল 1 মোটামুটি শেষ, 1 আর 3 খুব ইজি, খুব ইজি, ভয় পেও না। ঠিক আছে, তাই এরকম হতাশ হয়েও না, সহজ। এবং আমরা একটু প্র্যাকটিস করব বেশি, আমরা তো এক্সাম নিব, সো দেখবা যে খুব সহজ হয়ে গেছে তোমার জন্য। সো এটা নিউক্লিওলাস, আমরা একটু নিউক্লিওপ্লাজম, এবং এটা কি, এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা, হয়ে গেল। তারপর আমি কি বলেছি কি করব, এই যে নিউক্লিয়াসের ঝিল্লির একটা অংশ আমরা একটু কেটে ফেলি। তোমরা তো এখন যারা কলম দিয়ে আঁকছো কেটে ফেলতে পারবে না, তারা তো বকা দিচ্ছ, কিন্তু দেখো বকা কেন দিবা, তুমি তো বাসায় আছো, তোমার কেন পেন্সিল থাকবে না, তাই না? তার মানে আমরা নিউক্লিয়ার ঝিল্লি পর্যন্ত দিয়ে দিলাম। হ্যাঁ, এবং অবশ্যই আমরা কি করব, রাইবোজোম দিব, কারণ ঝিল্লির সাথে যেটা সেটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং যখন আমরা অমসৃণটা আঁকবো, আমরা কিন্তু খুব সাথে সাথেই মসৃণটাও এঁকে ফেলবো, সেটা আমরা যে কোনো জায়গায় এঁকে ফেলবো, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গোলজি বডি আঁকবো। সো গোলজি বডির নিয়মটা তো জানো, প্রান্তটা একটু ফুলাই দিব, এবং ধীরে ধীরে আমরা ছোট থেকে বড়র দিকে যাব। এবং তোমরা দেখেছো এখানেও লাইসোজোম আছে, সো আমি কিছু গোল্লা দিলাম, সময় নষ্ট আর না করি, লাইসোজোম। আচ্ছা, গোলজি বডির প্রান্তে ওই যে ভেসিকলগুলো দিতেই হবে, দিয়ে দিলাম। এখন উদ্ভিদ কোষে মাইটোকন্ড্রিয়া তো আছেই, সো মাইটোকন্ড্রিয়া একটু দিই, প্রাণী কোষেও থাকে, উদ্ভিদ কোষেও থাকে, সো কয়েকটা মাইটোকন্ড্রিয়া দিই। সো একটা করে তো মাইটোকন্ড্রিয়ন, কয়েকটা দিই। যেহেতু ক্লোরোপ্লাস্ট সবুজ,
সো ক্লোরোপ্লাস্ট আঁকার সময় আমাকে কি করতে হবে, দুইটা ঝিল্লি, সো আমাকে কিন্তু এরকম দুইটা ঝিল্লি ছবিতে না থাকলেও দিতে হবে। তারপর এরকম ছোট ছোট গোল্লা, ছোট ছোট কয়েকটা গোল্লা, ছোট ছোট কয়েকটা গোল্লা, ঠিক আছে? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সো এখানে আমরা একটা ক্লোরোপ্লাস্ট আঁকবো, এরকম গ্রানাম দিব এগুলো, হ্যাঁ গ্রানাম দিব, গ্রানাম দিব। সো আমরা স্ট্রোমাও দিতে পারি, ডট 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 স্ট্রোমাও দিতে পারি। সো আরেকটা না আঁকলে ক্লোরোপ্লাস্টকে অপমান করা হবে, কারণ এত বেশি ক্লোরোপ্লাস্ট উদ্ভিদে থাকে। সো আমরা তাকে সম্মানিত করতে চাই। খুব বাজে হইল, কিছু করার নেই, তোমরা বুঝে নাও, তোমরা ভালো আঁকলেই হবে। আমি শুধু তোমাদেরকে প্রসেসটা বলে দিচ্ছি। তোমাদের কিন্তু সামনে বায়োলজি অলিম্পিয়াড, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে আমি রাজশাহী অঞ্চলের বায়োলজি অলিম্পিয়াডের সহসভাপতি। তো যারা বায়োলজি অলিম্পিয়াডে অংশ নিতে চাও তারা যে কোনো বিষয়ে আমাকে জানাতে পারো। আমার কাছে জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রশ্ন ব্যাংক আছে, আমি পারলে তোমাদের সাথে একটু শেয়ার করব আলাদা যে কীরকম প্রশ্নগুলো আসে। তবে এরকম প্রতিযোগিতামূলক এটা রাজশাহীতেই হয়, রাজশাহী ইউনিভার্সিটিতে হয়। ভালো কিছু করলে তোমাদেরও ভালো লাগবে, তোমরা চাইলে অংশ নিতে পারো। আচ্ছা, তাহলে মোটামুটি দেখেন আমরা সবই এঁকেছি। কি বাকি আছে যদি আমরা একটু দেখতে চাই যে কি বাকি আছে? আমার আর চোখে পড়ে না কিছু বাকি আছে। হ্যাঁ, অবশ্যই কোষ প্রাচীর আঁকা বাকি আছে। সো কোষ প্রাচীর আঁকবো, তার আগে ডট ডট দিয়ে দিই, সাইটোপ্লাজমের সেই ডট ডট, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। তোমরা অন্তত ছবিটা বুঝছো কিনা? যারা এই দুইটা ছবি বুঝেছো, পরীক্ষায় যদি বলে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য লেখো, তারা কিন্তু পারবে। আচ্ছা, ছবি আঁকার বেলায় যেটা করবা, যেভাবে তুমি গোল্লা দিয়েছো ঠিক সেইভাবে তুমি আরো একটা দিবা। গোল্লা তো না, ডিম দিছো, ঠিক সেইভাবে তুমি আরো একটা দিবা। এরপরে তুমি কি করবা, এরপরে তুমি এভাবে দিয়ে দিয়ে এভাবে একটা করে টান মারবা। দেখো তোমাদেরকে একটু যদি দেখাই, এই যে এভাবে দিয়ে এভাবে টান মারবা, আবার এভাবে দিয়ে এভাবে টান মারবা, ঠিক আছে? ওকে, দেখাচ্ছি। এরকম এরকম এরকম, ঠিক আছে? আর এই জায়গায় তুমি এরকম ত্রিকোণাকার দিতে পারো, এটা হচ্ছে দুই কোষের মাঝখানে ফাঁকা জায়গা, কারণ এই যে মধ্য পর্দায় এপাশে তার একটা কোষ আছে, দুই কোষের মাঝে ফাঁকা জায়গা। সো এই হয়ে গেল। আমি এটাকে আর চিহ্নিত করছি না, বই দেখে দেখে তোমরা চিহ্নিত করো। এখন আমরা উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের তাহলে বেসিক কি কি ডিফারেন্স আছে, পার্থক্য আছে, আমরা সেটা পড়ে ফেলবো। পড়লেই মোটামুটি আমরা পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি আশা করি আমাদের হয়ে যাবে। আমাদের 2.1 এবং 2.2, এবং আমি ক্লাস শেষে তোমাদেরকে একটু পর পিডিএফটা দিয়ে দিব। খুব গুরুত্বপূর্ণ কথা, এই পিডিএফ দেখে তোমরা পড়তে থাকবা, ঠিক আছে? এবং তোমাদেরকে সুন্দর একটা পেজ দেখাইছি। আসলে বিষয়টা হচ্ছে কি, আমার অফিসে ফটোকপি মেশিন আছে, আমি ভেবেছিলাম ফটোকপি করে দিব, কিন্তু বইটা লিখতে 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 45 পৃষ্ঠা হয়ে গেছে। এখন একটা স্টুডেন্টেরই যদি 45 পৃষ্ঠা ফটোকপি করি, এভাবে অফলাইনে প্রায় 100-র মতো বাচ্চা ভর্তি হয়েছে 200-র মধ্যে। সো 100টা ফটোকপি করব, তখন আমি সিদ্ধান্ত নিলাম আবার অনলাইনে তো অনেক বাচ্চা কিনবে, এখন এইভাবে ফটোকপি না করে আমি প্রেসে দিলাম। ঝামেলা হলো প্রেসের লোকটা বলছে এটা কখনোই একদিনে দেওয়া সম্ভব না, এই বাইন্ডিং করতে হবে, কত নাকি কাহিনী আছে। তো এ কারণে আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এবং অফলাইনে তোমরা যারা বইটা নিতে আসতেছো, আমি নেক্সট একটা পোস্ট দিব যে বই রেডি, তারপর আইসো, তার আগে আইসো না। সো বইটা অলরেডি মানে কাভারটা অলরেডি হয়ে গেছে, এখন কালকে মনে হয় বের করে দেন বাধাই করবে, এরকম মেবি সময় লাগবে। সো আমি চাচ্ছি এই বইটা যেহেতু তোমাদের হাতে থাকবে, তোমাদের ফ্রেন্ড সার্কেলরা দেখবে,
একটু দেখতেও যাতে লুক্রেটিভ হয়, সুন্দর হয়, এই কারণে আমি একটু ভাবলাম যে প্রেস থেকেই করি। নর্মালি ভেবেছিলাম ফটোকপি করে দিয়ে দিব। সো এই জন্য আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের পড়তে কোনো সমস্যা না হয়, বই পেয়ে যাবা। আর বইটার সুবিধা হলো বইটাতে তো 2 নাম্বার চ্যাপ্টার পুরোটাই আছে, এমন না যে আবার ওয়েট করতে হবে, অর্থাৎ এরপরে যাই পড়াবো ডেইলি ডে টু ডে পড়তে পারবা, ঠিক আছে? আচ্ছা, আমি একটা ইন্টারের বই হাতে নিলাম। এখানে আমরা অলরেডি কিন্তু জেনে গেছি উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের কী কী পার্থক্য, বাট আমি একটু দেখি তোমাদের ইন্টারমিডিয়েটের বইয়ে সুন্দর করে দেওয়া আছে কিনা। যদি না থাকে নাই, আমরা আমাদের মতো করেই একটা পার্থক্য শিখে ফেলব। না, এরকম পাচ্ছি না। ওকে, ঠিক আছে, তোমরা লেখো, এক পাশে লেখো উদ্ভিদ কোষ আর এক পাশে লেখো প্রাণী কোষ। তবে তোমরা একটা কাজ করো, 3টা পয়েন্ট কইরো, মানে 3টা কলাম কইরো, অথবা 2টা কলাম করলেও হবে, সমস্যা নেই। বাট আমি পেলাম না, বইয়ে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্য নাই। দেখি আরেকটা বই যদি এখানে থাকে ভালো, আর যদি না থাকে তাহলে কালো, ভালো না হয় কালো। না, আদিকোষ প্রকৃত কোষের আছে, যেটা আমরা লিখিয়েছি। তাহলে চলো আমরা এখন নিজে নিজেই লিখি। আমরা হতাশ নাই, ওকে, বাদ দাও, আমরা বইয়ের অপেক্ষায় না থাকি, আমরা তো বুঝেছি। তাহলে আমাদের এটা লাস্ট পড়া আজকে। আমরা নতুন তাহলে 2.3-এ যাব না, যেহেতু সামনেই পরীক্ষা। একটা পরীক্ষা, তোমরা পরীক্ষাটা কিন্তু সিরিয়াসলি নাও। আমরা কিন্তু পরীক্ষাটা খুব ভালো করে নিই, আমরা পুরস্কৃতও করব। খুব সিরিয়াসলি নিবা, দেখবা তোমার পড়া হয়ে গেছে ভাইয়া। তাহলে প্লান্ট সেল একদিকে লেখো উদ্ভিদ কোষ বা প্লান্ট সেল, আর একদিকে কি প্রাণী কোষ। সো প্রথম কথা, এই পার্থক্য কি আমি পড়াইছিলাম? তোমরা আমাকে একটু জানাও তো, আমি কি এটা পড়াইছিলাম? আমার মনে পড়ে না, জানাও পড়াইছি কিনা। সো 1 নাম্বার পার্থক্য, ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, প্লাস্টিড আছে নাই? ঝটপট যা যা জানি, হ্যাঁ না পড়েনি? হ্যাঁ, পরীক্ষার দিন যদি কেউ আসো, যেমন বগুড়া থেকে একজন আসবে, সে যেদিন পরীক্ষা দিতে আসবে সেদিন কিন্তু আমাদের ওটা নিতে হবে। আর প্রেসে কত টাকা লাগছে আমি জেনে, যারা অনলাইনে নিতে চাও, অনলাইনে অসুবিধা কি, দেখা গেল বইটার দাম হয়তো বা 60-70 টাকা আসবে বা 80 টাকা আসবে, কিন্তু কুরিয়ারে আবার লাগবে 100 টাকা, এটা একটা অসুবিধা। আচ্ছা, নাম্বার 2, আচ্ছা উদ্ভিদ কোষের আরেকটা বিশেষত্ব কি, কোষ গহ্বর। আচ্ছা, কোষ প্রাচীর, ইয়েস, কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর নাই। আচ্ছা, 3 নাম্বার কোষ গহ্বর, কোষ গহ্বর বড়। 4 নাম্বার কোষ গহ্বর নাই, থাকলে ছোট, থাকলে ছোট। কোষ গহ্বর মানে ভ্যাকুয়াল, ইংলিশ ভার্সন মনে আছে তো? কোষ গহ্বর মানে ভ্যাকুয়াল, ঠিক আছে? তাহলে আমরা 3টা জিনিস পেলাম। এখন তোমরা আমাকে বলবা, 4 নাম্বার কি হতে পারে? কোষ ঝিল্লি দিয়ে একটা পার্থক্য বলতে পারবা? উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন, সেল মেমব্রেন দিয়ে কি কোনো পার্থক্য বলতে পারবা? কে পারবা? একটু হাত তোলো, আওয়াজ দাও। আজকেই কিন্তু আমরা ছবিতে আঁকাইছি, কে পারবা কোষ ঝিল্লি দিয়ে? একটু আওয়াজ দাও। হ্যাঁ, বই এক্সামের আগে দিব, আমার বিশ্বাস। উনি তো বলেছে কালকে ছাপানো হবে, এখন বাধাই করে যদি কালকে রাতে দিতে পারে পরশু পেয়ে যাচ্ছ। জানি না কি হবে, আমি জানাবো কমেন্ট করে প্লিজ একটু। কিন্তু আমি পিডিএফ দিয়ে দিব আজকে, যাতে তোমরা পড়তে পারো। এই যে আমার ক্লাস শেষ করে আমার 1-2 ঘন্টা একটু আমি দিয়ে দিব, মানে পিডিএফটা তোমাদের শুধু পুরোটা না দিয়ে 2.1 আর 2.2টা দিয়ে দিব, যাতে তোমরা পড়তে পারো। ওকে, আচ্ছা শুরু করি। 4 নাম্বার, আমরা দেখেছি প্রাণী কোষের বেলায় কোষ ঝিল্লির যে ভাঁজ, এই ভাঁজটাকে কি বলে? মাইক্রোভিলাই। এরকম মাইক্রোভিলাই কি এখানে ছিল? না। তাহলে লেখো মাইক্রোভিলাই, মাইক্রোভিলাই নাই। এপাশে লেখো আছে।
তারপরে নাম্বার, আচ্ছা 3 কি করছি, এটাও 3, এটা 4, এটাও 4। আচ্ছা এবার আসো নাম্বার 5। নাম্বার 5 কি হতে পারে? লাইসোজোম। লাইসোসোম সাধারণত থাকে না, এভাবে লেখো, জেনারেলি অ্যাবসেন্ট। লাইসোজোম সাধারণত থাকে না, আর এটা হচ্ছে থাকে, প্রেজেন্ট। লাইসোজোম থাকে। ঠিক আছে, আর কিছু? ও আরেকটা জিনিস বলা যায়, নিউক্লিয়াস থাকে উদ্ভিদের বেলায় প্রান্তে, যেহেতু কোষগহ্বর থাকে, আর ওখানে কি থাকে? তাহলে নাম্বার 6, নিউক্লিয়াস। উদ্ভিদ কোষের বেলায় কই থাকে? নিউক্লিয়াস প্রান্তে থাকে বা এক পাশে থাকে। নিউক্লিয়াস এক পাশে থাকে, আর এখানে কি থাকে? নিউক্লিয়াস কেন্দ্রে। তাহলে পরীক্ষায় যদি পার্থক্য 3 মার্কে আসে উদ্ভিদ এবং প্রাণী কোষের, তাহলে তুমি কিন্তু 6টা লিখতে পারবা, এবং 3 মার্কের জন্য 6টা পয়েন্ট দিতে হয়। একটা জিনিস মাথায় রাখবা, কখনো যদি বৈশিষ্ট্য কিংবা ব্যবহার কিংবা কাজ কিংবা পার্থক্য আসে, মনে রাখবা 2টা পয়েন্টের জন্য 1 মার্ক। ঠিক আছে, 2টা পয়েন্টের জন্য 1 মার্ক। ধরো কোনো কিছুর বৈশিষ্ট্য চেয়েছে 2 মার্কে, তাহলে তোমাকে 4টা পয়েন্ট দিতে হবে। 3 মার্কে 6টা পয়েন্ট দিতে হবে। 4 মার্কে 8টা পয়েন্ট দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবা। তো ভাইয়া আজকে আমরা আর আলোচনা না করি, সময়ও শেষ। তো আমি এটাই চাচ্ছিলাম যে আজকে আমি একটু ইচ্ছা করে ধীরে ধীরে এঁকেছি, বা যাতে নতুন কোনো পড়ায় হাত দিতে না হয়। সো তোমরা ভালো মতো পড়তে থাকো। আরও তো অন্যান্য টিচারের পড়া শুরু হয়ে গেছে, পড়ছো। আর আমার উপরে আল্লাহর উপর ভরসা রাখো, আমি নিচে আছি। ইনশাআল্লাহ তোমরা এটা যদি ফলো করো, এটা তো কি মাস? জানুয়ারি শেষের দিকে, ফেব্রুয়ারি মার্চ, আমরা মার্চের মধ্যেই ইনশাআল্লাহ সাইকেল 1 শেষ করে ফেলবো, এবং আবার সাইকেল 2 এপ্রিল মে জুনের মধ্যেই তোমাদের দেখবা ক্লাস 10 শেষ। আর তোমরা যারা ক্লাস 9-এ আছো 2-1 জন, তাদের জুনের মধ্যে অর্ধেক শেষ। তার মানে তারা ক্লাস 9-এই ফুল বায়োলজি শেষ করে ফেলবা। 10 বিন্দাস শুধু ঘুরবা আর এক্সাম দিবা। এবং একটা জিনিস জানিয়ে রাখি, যারা ক্লাস 10-এ আছো, তোমাদের যখন একটা মনে হয় হাফ ইয়ারলি হবে, এই হাফ ইয়ারলির পর আমাদের একদম তোমাদের টেস্ট পরীক্ষা পর্যন্ত, টেস্ট না মানে একদম এসএসসি পরীক্ষা পর্যন্ত আমাদের একটা অফলাইন জাস্ট ধুমায় এক্সাম ব্যাচ থাকবে। তোমরা নিশ্চয়ই জানো যে রাজশাহীতে বিভিন্ন টিচারদের অফলাইন এক্সাম ব্যাচ থাকে। তো আমি অফলাইনে পড়াতে সময় পাচ্ছি না, কিন্তু এক্সাম নিতে গেলে তো আর আমাকে প্রতিদিন থাকতে হবে না। সেই কারণে আমরা যারা ক্লাস 10-এ আছো তাদের জন্য জুন মাসের পর যখন আমাদের এই সিলেবাস শেষ হবে, একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত খুবই অল্প টাকায়, নামমাত্র টাকায়, মানে ধরো 500 টাকা 1000 টাকায় একদম লাস্ট পর্যন্ত এক্সাম নিতেই থাকবো, যাতে করে বেশি টাকা খরচ করতে না হয় অফলাইনে। সো এটা একটু জানিয়ে রাখলাম। এটা তোমাদের হাফ ইয়ারলির পর আমরা শুরু করবো ইনশাল্লাহ। তো এই ছিল আমার আজকের পড়াশোনা। তোমাদের জন্য দোয়া রইল। আমি চাই পরীক্ষাটা সবাই ভালো করে দাও। আর অনলাইনে যদি কোনো অভিভাবক দেখে থাকেন, এখানেও বলে দিচ্ছি, পরীক্ষার টাইমেই পরীক্ষা হবে, আমরা প্রশ্ন দিয়ে দিব, এবং আপনাদের যারা অনলাইন আমাদের অফিস থেকে তাদের প্রত্যেকের বাসায় কল যাবে, এবং টাইমটা যখন ফিক্সড হয়ে যাবে 5টা কিংবা 6টা বা 5:30, এবং আপনাদেরকে রিকোয়েস্ট করা হবে এই টাইমে আপনারা বাচ্চাদের সাথে থাকবেন, অন্তত এই 1 ঘন্টার পরীক্ষা, যাতে সে বই না দেখে লেখে। আমরা 1 ঘন্টা 15 বা 20 মিনিট পরীক্ষা নিতে পারি। কীরকম? 1 ঘন্টাতে 3টা সৃজনশীল প্রশ্ন থাকবে, 2টার আনসার করতে হবে। এই 2টা আনসার করার জন্য 1 ঘন্টা সময়, আর এমসিকিউ 25টা থাকার জন্য 20 মিনিট থাকবে, 25টার জন্য 20 মিনিট। সো মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট সময় থাকবে। 3টা সৃজনশীল, 2টা আনসার করতে হবে, যে ক খ গ ঘ করে থাকবে। ঠিক আছে, তার মানে সৃজনশীলে 2টাতে 10-10 20 মার্ক, আর এমসিকিউ 25টা, 20 আর 25 45 মার্ক। সম্ভব হলে এমসিকিউ 30টা দেওয়া হবে, 50 মার্ক। সো এরকম কিছু একটা করা হবে। সো মোটামুটি একটু ধারণা দিয়ে দিলাম। সো এখন পড়তে থাকো। আমি চাই সবাই পুরস্কার পাও, এবং আমি চাই সবাই কিন্তু হাইয়েস্ট মার্ক পাও। সো আজকে এই পর্যন্ত। আহমদ সানজার বলছে, স্যার বইয়ে কি উদ্ভিদ কোষের ইয়ার এর ভুল ইন্ডিকেট করা আছে? আচ্ছা একটু দেখি তো। আচ্ছা উদ্ভিদ কোষে যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লাইনটা, এই যে এটা হবে, এটা হবে, হ্যাঁ এটা হবে না, বুঝতে পারছো? এই পুরোটা হচ্ছে অমসৃণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বইয়ে এটা এরকম হবে। থ্যাংক ইউ আহমদ সঞ্জয়। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।
আসসালামু আলাইকুম। না, জাহাঙ্গীর আলম আইডি এসএসসি 26-এর সিলেবাস পড়লে ইন্টারে কোনোই সমস্যা হবে না। ইন্টার টোটালি ডিফারেন্ট জিনিস। তুমি দুনিয়ায় কিছু না পড়েও যদি ইন্টারে ওঠো, ভালো টিচার পাও, তোমার কিন্তু শেষ হয়ে যাবে নিয়মিত পড়াশোনা করলে। আচ্ছা, লাবিব বলেছে ভাইয়া সবসময় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন নিউক্লিয়াস ও কোষ প্রাচীরের সাথে লেগে থাকে আর মসৃণ কেন থাকে না? আচ্ছা বলে দেই, প্রথম কথা একটা জিনিস ভুল বলেছ, অমসৃণটা কোষ প্রাচীরের সাথে লেগে থাকে না, কোষ ঝিল্লির সাথে। আসলে এই রাইবোজোমটা নিউক্লিয়ার ঝিল্লির মধ্যেও লেগে থাকে, হ্যাঁ। ফলে এই নিউক্লিয়ার ঝিল্লি থেকেই যেহেতু এটা তৈরি হয়, তাই এখানেও লেগে থাকে। এবং তোমরা নিশ্চয়ই জানো, তোমরা নিউক্লিওলাসের কাজ যখন পড়েছো, এই নিউক্লিওলাসের কাজ যখন পড়েছো তখন তোমরা শিখেছো রাইবোজোম তৈরি করে। এই নিউক্লিওলাস যখন রাইবোজোম তৈরি করে, সেই রাইবোজোমটা এই ছিদ্র দিয়ে যখন বের হয়ে এই ঝিল্লির মধ্যেই সে আটকে থাকে। ফলে এর সাথে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো আছে তার গায়েও লেগে থাকে। এই কারণেই হচ্ছে আসলে কাহিনীটা। বাট যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসলে দূরে আছে, এখান থেকে বেরিয়ে তার কাছে যাওয়া তো পসিবল না, যেহেতু এর সাথেই এ লেগে আছে। তাহলে রাইবোজোমটা এই নিউক্লিওলাসে তৈরি হয়, হয়ে এই ছিদ্র দিয়ে বের হয়ে নিউক্লিয়ার ঝিল্লিতেও কিন্তু লেগে থাকে, আবার এটার সাথেও লেগে থাকে। বুঝতে পেরেছো ভাইয়া? এটাই হচ্ছে কাহিনী। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।